চোখ মেলে আবিষ্কার করলো কেউ একজন তাকে আলগে ধরে রেখেছে। এমনভাবে আলগে ধরে রেখেছে যেন আলো পালিয়ে যাবে, তাই সে তাকে ধরে রেখেছে। তার থুতনি ঠেকিয়েছে আলোর মাথায়। নড়াচড়ার চেষ্টা করতে গিয়েও করে না আলো। নিচু স্বরে বলে, শুনছেন, আমি চোর নই, ছেড়ে দিন, পালাবো না। স্বামী সম্ভবত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আলো নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও ছাড়িয়ে নেয় না বেশি, নইলে ওই লোকটা উঠে যাবে, জ্বালাতে শুরু করবে। আলোকে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না আলো। এখন রাত কত, ফজর হতে কত দেরি। হুট করে ঘুমটা ভেঙে যাওয়াতে মুশকিল হলো। রাতে আলো যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে দু চোখ আর ঘুম আসে না। একা একা কতক্ষণ জেগে থাকবে। এখন আজান কেন দিচ্ছে না? ওঠার জন্য একটা বাহানা তো চাই। হঠাৎ করে টের পেল স্বামী তাকে আরও শক্ত করে ধরে ফেলেছে। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠে, বাহানা খুঁজছ উঠে পড়ার, এখন আজান দেয়নি, আরও আধ ঘন্টা পর দেবে। আলো চমকে উঠে অবাক হয়ে বলে, আপনি কিভাবে বুঝলেন? অন্ধকারের সময় দেখলেন কিভাবে? ঘড়ির ঘন্টা শব্দে এখন সম্ভবত 4:30। যখন ঘন্টা বাজছিল তুমি ঘুমাচ্ছিলে। আপনি জেগেছিলেন? আলো চুপ হয়ে যায়। স্বামীন বলতে থাকে, স্ত্রী হবার ষষ্ঠতম শর্ত জানো আসিয়া? না। আলো অস্ফুট স্বরে জবাব দেয়। স্বামীন আলোর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, স্বামীর ভালোবেসে আলকে ধরলে, আটকে রাখলে আনন্দের সাথে তার বুকে বন্ধনী হয়ে যাওয়া। আমাকে বন্ধনী করছেন? তুমি বুঝতে পারোনি। বন্ধনী করে কি করবেন? ভালোবাসতে বাসতে জীবনটা অতিষ্ঠ করে দেব তোমার। অন্ধকারে স্বামীন দেখল না। লজ্জা লাল হয়ে যাওয়া আলোর মুখটা। নিচু স্বরে আলো বলে ওঠে, ওসব নেতারা প্রথম একটু ঢপ দেয়, এই করব সেই করব, তারপর ক্ষমতায় গেলে নাকি সরিষার তেল লাগে ঘুমায়। স্বামীন ফিক করে হেসে ফেলে। কাছে মসজিদে আজান দিয়ে দিয়েছে। আজান শেষ হলে স্বামীন বলে উঠল, স্ত্রী হওয়ার সপ্তম সত্য শুনবে? শুনবো, নামাজ আদায় করে শুনবো। আপনি কি অনুগ্রহপূর্বক আমার গা থেকে আপনার 2.5 কেজি হাড়টা সরাবেন? মেয়র সাহেব, আপনার ভালোবাসার ওজন সইতে পারবো ওই হাতে নয়। শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে কাজ করলো আলো। সবাই রান্নাঘরে দরজায় উকি দিচ্ছে। সীতারা আর ফুলির মা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। ঋতু চেঁচিয়ে বলে, ভাবি, পারবেন না একা তুমি? আজ অনেকজন আসবে নাস্তা করতে, এতজনের খাবার তুমি একা একা কীভাবে তৈরি করবে? পারবো আমি, ঠান্ডা গলায় বলে আলো। ঋতু আর কথা বাড়ায় না। এই মেয়ে কারো কথা শোনার মেয়ে নয়। অযথা কথা খরচ। টেবিলে রুটি, বাটির সবজি, ডিমের পোস্ট সাজিয়ে রেখে আলো কোমর থেকে আঁচল সরিয়ে ডান কাঁধে টেনে দোতলায় চলে আসে। স্বামী তখনও ঘুমাচ্ছে। আলো বিড়বিড় করে বলে উঠে, রাতে ঢং করে জেগে থেকে এখন মটকা মেরে ঘুমাচ্ছে, ঢং করে জেগে থাকিনি। আলো চমকে উঠে স্বামীনের দিকে তাকায়। স্বামীনের চোখ বন্ধ করে বলতে থাকে, বউকে প্রথম জড়িয়ে ধরে ঘুমানোর যে আনন্দ, সেই আনন্দ আমার ঘুমটা কেটে গিয়েছে। তোমাকে এই অনুভূতি বলে বোঝাতে পারবো না আছিয়া। এই অনুভূতি বুঝতে গেলে তোমাকে পুরুষ হতে হবে। আলো চুপচাপ জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরে মিঠা রোদ এসে স্বামীনের মুখে পড়ে। আলো নিচু স্বরে বলে, আপনার ছেলেরা এসে বসে আছে আপনার সাথে নাস্তা করবে বলে, আর আপনি এখানে শুয়ে শুয়ে বাজে বকতে থাকুন। স্বামীন উঠে বসে, চোখ ডলে আলোর দিকে তাকায়। আলো পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, খুব চেষ্টা করছো চাল চলনে গিন্নি গিন্নি ভাব ফুটে তুলতে, কিন্তু হচ্ছে না। তুমি ঋতুর কাছ থেকে কিংবা আমার শাশুড়ির কাছ থেকে ট্রেনিং নিও। আলো দাঁড়িয়ে থাকে। স্বামী উঠে আলোর দিকে এগিয়ে এসে তার গালে একটা হাত বুলিয়ে বলে, এখনও অনেক কিছু শেখা বাকি আসিয়া, গ্রো আপ। তারপর হুট করে আলো কপালে একটা চুমু খায়। সীতারা এসে ঘরের দরজা দাঁড়িয়ে বলে, আসবো ভাবি, এসো। আলো সামনে থেকে দূরে সরে দাঁড়িয়ে সীতারাকে আসতে বলে। সীতারা ঘরে ঢুকে মেঝের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে এসেছে ঘর ঝাড়ু দিতে। অবাক চোখে আশেপাশে তাকিয়ে বলে, এত তুলা পড়ে আছে কেন ভাইজান পুরো ঘরে? প্রশ্নটি করে সে আলমারি খুলতে যায়।
শামিন থামিয়ে দিয়ে বলে, উফ, আলমারি খুলিস না সীতারা। কেন ভাইজান, ওখানে একটা লাশ পড়ে আছে, গম্ভীর কণ্ঠে বলে শামিন। আলো কপাল কুঁচকে শামিনকে থামিয়ে দিয়ে সীতারাকে বলে, কিছু না সীতারা আপা, মজা করছে, তুমি তোমার কাজ করো। নাস্তার টেবিলে পিনপতন নীরবতা বিরাজ করছে। সবাই শামিনের দিকে তাকিয়ে আছে খুবই কৌতূহলী হয়ে। শামিনের দলের ছেলেরা দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে কেন দেখছিস? কেউ কোনো জবাব দেয় না। শামিন রুটি ছেড়ে সবজি নিয়ে মুখে পুরে সবার দিকে তাকায়। এইবার সে বুঝতে পেরেছে সবাই খাওয়া রেখে কেন তার দিকে তাকিয়ে আছে। শামিন খাবারটা না পারছে ফেলতে, না পারছে গিলতে। আলো রান্নাঘরে চলে যায়। শামিন মুখ থেকে খাবারটা ফেলে দিয়ে ছেলেদের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সবসময় তরকারিতে লবণ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে তরকারিতে লবণ দিতে হবে? লবণ ছাড়াও বেশ খাওয়া যায়। তোয়ব উসখুস করছিল, হুট করে বলে ওঠে, আপনি কেন থুতু মেরে ফেলে দিলেন ভাই? আলো আরও এক বাটি সবজি নিয়ে এসে সবার মুখের দিকে তাকায়, অবাক হয়ে বলে, খাচ্ছেন না কেন আপনারা? সব তো সেভাবেই আছে। শামিন আলোর দিকে তাকিয়ে বলে, তুমি ওদের জন্য চা বানাতে বলো, ওরা এখন আর কিছু খাবে না। আলো বোকার মতো সবার দিকে তাকাচ্ছে। সবাই আলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। তারপর উঠে লিভিং রুমে চলে যায়। আলো শামিনের দিকে তাকায়। শামিন মৃদু হেসে বলে, স্ত্রী হবার সপ্তম সত্য হচ্ছে স্বামীর জন্য কিছু রান্না করলে আগে নিজে লবণ চেখে দেখা। আলো হতভম্ব হয়ে বলে, লবণ বেশি হয়েছে? তোমার মাথায় যেমন ব্রেন নেই তেমন রান্নায় লবণ নেই। শামিন মজার ছলে ফিস ফিসে কথাটা বলে চলে যায়। টেবিলের ওপর স্তব করে রাখা আলোর বই, কোমরে হাত দিয়ে বইগুলোর দিকে তাকিয়ে আছে সে। শামিন গিয়ে পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, কি ভাবছো? আজ কোন কোন ক্লাস বুঝতে পারছি না, ইউনিভার্সিটিতে যাব। হিয়াকে ফোন করে জেনে নাও। ভালো বলেছেন, ওকেই ফোন করে দেখি। আলো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শামিন দেখতে থাকে আলোকে। এই গাঢ় নীল রঙের শাড়ি পরছে, চুলে একটা লম্বা বেনি। শামিনের কাছে গিয়ে বেনি খুলে দেয়। আলো ফোন রেখে অবাক হয়ে শামিনকে বলে, খুললেন কেন? খোপা বাঁধো। আচ্ছা, আপনার কাজ নেই? আজ পার্টি অফিসে যাবেন না? যাব, তোমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে। আলো চুল খোপা বেঁধে নিতে নিতে বলে, নামিয়ে কেন দিতে হবে? আমি কি বাচ্চা, ইহানের বয়সী? না, তবে ইহানের মতো আদুরে আমার কাছে। আপনার আহ্লাদ দেখে আমার হাড় জ্বলে যাচ্ছে। ওসব আপনার ভাই বোনদের সাথে দেখাবেন, আমি একা একা যাব ভার্সিটিতে। মোড়ের মাথায় নৌসিন আর শ্রাবণী অপেক্ষা করছে আমার জন্য। শামিন এক হাত দিয়ে আলোকে আলগে ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, এখন এমন ধূরছাই করছো তো, যখন থাকবো না তখন? শামিন মুখ চেপে ধরে। আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে অস্ফুট স্বরে বলে, কি হচ্ছে এটা? এত জঘন্য টাইপের মজা কেন করতে হবে? শামিন আলোর হাত সরিয়ে নিয়ে হাসতে থাকে। আলো আলমারি থেকে শামিনের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখতে রাখতে বলে, আজও বাড়িতে যেতে চাই আমি। ক্লাস শেষ, আজান আয়াতের গিফটগুলো দিয়ে আসবো। হ্যাঁ যাবে, অসুবিধা কোথায়? আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আজ রাতটা দাদির কাছে থাকবো, ফিরবো না এ বাড়িতে। দুদিন থাকবো ওখানে ভাবছি। শামিন আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, থাকবো। কয়েক মুহূর্ত সময় নিয়ে শামিন বলে, কেন থাকবে না? তোমার ইচ্ছে হলে অবশ্যই থাকবে, আমার কোনো অসুবিধা নেই। আলো ভাবছিল শামিন বলবে সেও যেতে চায়, কিন্তু শামিন বলেনি। আলো ভাবলো হয়তো তার এখানে খুব কাজ আছে, নয়তো শামিন যেতে চাইতো। শামিন ফোন বেজে ওঠে হঠাৎ। ইসমাম ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কিছুক্ষণ পরে মুখে হাসি হাসি করে ঘরে ঢোকে। আলো বলে, হঠাৎ এত খুশি? ইসমাম আসছে আনন্দের সাথে, বলে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে অস্বস্তি। শামিন হঠাৎ আলোকে বলে ওঠে, এক মিনিট দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। আলো দাঁড়িয়ে পড়ে। শামিন তার ফোন থেকে দুটো মেয়ের ছবি বের করে আলোকে দেখিয়ে বলে, দেখো তো এই দুটো মেয়ের মধ্যে কে বেশি সুন্দরী? আলো অবাক হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলে, কারা এরা, আগে বলো। আলো ছবি দুটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখে বলে, এই মেয়েটা।
শামিন হেসে বলে, ঠিক বলছো, আমারও এটাই মনে হয়েছে, এটাই বেস্ট হবে ইসমামের জন্য। আলো অবাক হয়ে বলে, ইসমামের পাত্রী? আরও কয়েকজন দেখেছি, এবার দেশে ফিরলেই ধরে বেঁধে বিয়ে করিয়ে দেব। আলো আমতা আমতা করে বলে, ওর পারমিশন না নিয়ে এভাবে মেয়ে দেখা ঠিক হচ্ছে? রেগে যাবে যে আপনার উপর। আর কি করব, সারাদিন দেবদাসের মতো ঘুরে বেড়াবে, এটা দেখব? কি জানি কোথাকার এক সাতজনের পাল্লায় পড়ছিল। কত ভালো ভাইটা আমার, খুব ভালোবাসতো ওই সাতজনীটাকে। দেশে এসেছিল আমাকে নিয়ে বিয়ের প্রস্তাব দেবে বলে, এসে দেখে সাতজনী বিয়ে করে নিয়েছে। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে শামিনের দিকে। শামিন বলতে থাকে, আমার ওই মেয়েটাকে একবার দেখা খুব ইচ্ছে। আমার ভাইকে রিজেক্ট করে বিয়ে করে নেয়, নিশ্চয় আরও বড়লোক ছেলে পেয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। আজকালকার মেয়েগুলো প্রচণ্ড লোভী। আলোকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শামিন তাকে কাছে টেনে নেয়। প্রসঙ্গ পাল্টে বলে, কি হয়েছে, কি ভাবছো? কিছু না, অস্ফুট স্বরে জবাব দেয় আলো। শামিন আলোর কপাল একটা চুমু এঁকে দিয়ে পাঞ্জাবি গায়ে চাপিয়ে ঘর থেকে বের হয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আলো কখনো এত বড় সত্যটা এই লোকটাকে জানাতে দিতে চায় না, ভুল করেও না, সহ্য করতে পারবে না এই লোকটা। শামিনকে গাড়ি থেকে নামতে দেখে পার্টি অফিসের সবাই খুশি হলো। খুশি হয় না জাহিদ, সে এক পলক তাকিয়ে আবারও ফোন ঘাঁটতে থাকে। পার্টি জরুরি আয়োজনে আজ উপস্থিত নেই কবির আলমগীর। শামিন এগিয়ে যেতে জেনারেল সেক্রেটারি ইশতাক খান বলে ওঠে, এত দেরি, আগে তো তোমাকে আগে পেয়ে যেতাম মিটিংয়ে। শামিন মেলান হেসে কিছু একটা বলতে যাবে, তখনই জাহিদ পাশ থেকে বলে ওঠে, কাউকে বেশি প্রশংসা করে তার এভাবেই অবনতি হয় ইশাক আঙ্কেল। শামিন শীতল চোখে জাবিদের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, তুই হঠাৎ এলি যে? মেয়ে নাচিয়ে সময় পাস পার্টির কাজ করার। ফোন রেখে জাবির শামিনের দিকে তাকায়, তারপর বলে ওঠে, মামা তোকে একটু বেশি লাই দেয়, নিজেকে খুব যোগ্য মনে করিস। ভুল বললি, আমি নিজেকে কিছু মনে করি না, এটা তো জনগণের কাজ, তারাই আমাকে হয়তোবা কিছু একটা মনে করে, তাই আমি মেয়র আর তুই দলের ক্রিয়া সম্পাদক হয়ে দলকে ফান্ড থেকে টাকা সরিয়ে বাজারি মেয়েদের মজদা দেখিস, থাইল্যান্ডে যাস। জাবির কিছু বলতে যেও পারে না, শামিনকে সে চেনে, এখানে তর্কাতর্কি করলে কিছু হবে না, উল্টো তার মুখোশ খুলে যাবে। শামিন ইসহাকের দিকে তাকিয়ে বলে, একজন মেয়রের অনেক কাজ থাকে আঙ্কেল, ফান্ড থেকে কে কখন টাকা সরালো সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করলে তো হবে না, সেসব করার জন্য পুলিশ আছে, সাংবাদিক আছে, তাদেরকে কাজটা করতে দিন। ইছাক চিন্তিত ভঙ্গিতে বলে, এতগুলো টাকা শামিন একবারে দলের নামে ডুবিয়ে যাবে। বলেছিলাম তোমার শ্বশুরকে বলে একটু বুঝিয়ে নিউজটা। এখন রিটায়ার্ড করেছে, কোথাও হজ করতে যাবে, তা না করে এখন খাটছে। শামিন ইসাকের দিকে তাকাতে ইসাক একটা ঢোক গিলে ফেলে। ঘুরে ঘুরে মিটিংয়ের জন্য প্রত্যেকটা লোককে একবার দেখে নিয়ে শামিন ঠান্ডা গলায় বলে, যে যে অকাজটা করেছে তাদের সবাইকে দাম দিতে হবে, অকাজটা করার আগে দ্বিতীয়বার ভাবা উচিত ছিল। শামিন চলে যেতে জাহিদ বিরক্ত ভঙ্গিতে ইসাকের দিকে তাকিয়ে বলে, নিজেও খাবে না, আমাদেরও খেতে দেবে না, এটাকে দলে রেখে কত বড় ভুল করলেন তা আপনার আর মামা খুব শিগগিরই বুঝতে পারবেন আঙ্কেল। তখন না পারবেন গিলতে আর না পারবেন উপড়ে ফেলতে। ফোনের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে শামিন। মহারানীর কোনো পাত্তা নেই। অবশ্য বাপের বাড়ি গেলে মেয়েরা এমন করে, তখন স্বামী নিয়ে কি করে যাওয়ার সময় একবার স্বামীকে যাওয়ার জন্য সাধলো না। স্বামীন কি হ্যাংলা নাকি প্রত্যেকবার স্বামীনে সেদে সেদে যাবে? কখনোই না। স্বামীন ইয়াসারের আত্মসম্মান আছে। ফোনের রিংটোন বেজে উঠতেই শামিন ফোনের দিকে তাকিয়ে ভাবছিল আলোর ফোন, কিন্তু ফোন এসেছে সিম কোম্পানি থেকে। বিরক্ত ভঙ্গিতে শামিন মুখে চকান্ত শব্দ করে। শামিনের কোলে জামিলের ছেড়ে জাহিন, সে এসেছে জামিলার হেনার বাড়িতে। হেনা এসেই জাহিনকে শামিনের কোল থেকে নিয়ে যায়। শামিন ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ
উসখুস করে আলোকে ফোন দেয়। ফোনটা রিসিভ করে আলোর কানে ধরে চুপ করে থাকে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, খেয়েছো? হ্যাঁ আপনি, খেয়েছি। জামিলের বাড়িতে। কেমন আছে জামিল ভাইয়ার ছেলেটা? ভালো। আলো চুপ হয়ে যায়। শামিন প্রচণ্ড বিরক্ত হচ্ছে। দুটো রোমান্টিক কথা বলতে জানে না এই মেয়ে। হয় চুপ করে থাকবেন, নয়তো এমন কথা বলবে যাতে স্বামীর কলিজা পর্যন্ত পুড়ে যায়। কয়েক মুহূর্ত পর আলো বলে ওঠে, কি হলো, চুপ করে আছেন যে? কিছু না, রাখছি। শামিন ফোন কেটে দেয়। আলো চুপচাপ বসে আছে। এমন অদ্ভুত আচরণ করলো কেন লোকটা? কিছুক্ষণ পর আবারও ফোন দেয় শামিন। আলো আবারও ফোন রিসিভ করে বলে, কি হলো বললেন তো? কি হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছেন কেন? কিছু না, রাখছি। ফোন কেটে দেয় শামিন। আলো এবার প্রচণ্ড মেজাজ গরম হয়ে গিয়েছে। কিছু বলছেও না, এমন উদ্ভট আচরণ করছে। শাশুড়ি মা এই লোকটাকে পেটে নিয়ে কি খেয়েছিল? আপাদমস্তক পাগল একটা লোক। সন্ধ্যা থেকে কিছুক্ষণ পর পর শামিন আলোকে ফোন দিচ্ছে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিচ্ছে। আলো না পারছে বাপের বাড়িতে আসা কোনো অতিথিকে সময় দিতে, না পারছে একটু পড়াশোনা করতে। এমন ব্যক্তিত্ববান মানুষ থেকে এমন উদ্ভট আচরণ মেনে নেওয়া যায় না। একটাবার ইচ্ছে করলো ফোনটা সুইচ অফ করে দেবে, কিন্তু ওই লোকটাকে বিশ্বাস নেই। দেখা যাবে আব্বু আম্মু নাম্বারে ফোন দিয়ে শুরু করবে। কিছুক্ষণের জন্য ফোন দেওয়াটা থেমেছে। রাত তখন প্রায় 12টা। আলোদের বাড়ির সবাই রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। পুরো বাড়ি নিস্তব্ধ। আলোর চোখ দুটো বেশ লেগে যাচ্ছিল। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আবার। হায় খোদা, বলে আলো ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে ধরে বলে, এখনও ঘুমাননি? শামিন চুপ করে আছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আপনি কি কাল আসতে চাচ্ছেন মেয়র সাহেব? শামিন কয়েক মুহূর্তে নীরব থেকে বলে ওঠে, দরজা খোলো, আমি এসে গিয়েছি। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসে। এই পাগল লোকটা এমন আচরণে আলো একটু অবাক হয়নি। চুলে খোপা বাঁধতে বাঁধতে দ্রুত পায়ে হেঁটে গিয়ে সদর দরজা খুলে দেয়। শামিন আলোকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে কিছু না বলে সোজা হেঁটে আলোর শোয়ার ঘরের দিকে যায়। সদর দরজা সিটকেনি তুলে দিয়ে আলো শামিনের পিছু পিছু যায়। ঘরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে শামিন। আলোর নিচু স্বরে বলে, আগে তো আসতে পারতেন, এত ঢং করলেন কেন? আমাকে তো কেউ দাওয়াত করেনি, আমি কি হ্যাংলার মতো চলে আসতাম? মেয়র স্বামী ইয়াসা মির্জা হ্যাংলা? হ্যাংলা মতো আসেননি, কিন্তু চোরের মতো ঠিকই এসেছেন। পাড়ার কুকুরগুলো এজন্য ঘেউ ঘেউ করছিল আপনাকে দেখে। চোর ভেবেছিল ওরা আপনাকে। শামিন চুপ করে থাকে। আলো শামিনের হাতে তোয়ালা ধরিয়ে দিয়ে বলে, গাড়ি কোথায়? মোড়ের মাথায়। জামান কাকা গ্যারেজে রাখতে পারবেন না? এটা আপনাদের মতো ভিআইপি এলাকা না। কাল সকালে গিয়ে দেখবেন গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু গাড়ির ভিতরে কিছু নেই মেয়র, গাড়ি কেউ ধরবে না। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। তারপর তোয়ালা দিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। আলো বিছানা ঠিক করতে করতে বলে, অমন অদ্ভুত আচরণ করছেন কি জন্য? আপনার জন্য কাউকে সময় দিতে পারছিলাম না আমি। আপনি কি অবুঝ? স্ত্রী হবার 8 নম্বর সত্য হচ্ছে মিনিটে মিনিটে স্বামীকে ফোন দিয়ে জিজ্ঞেস করা সে কোথায়, কি করছে। আমার দলের ছেলেদের দেখি ওদের প্রেমিকা কিংবা বউরা ফোন দিতেই থাকে। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, 8 নম্বর সত্যের কথা জানতাম না, এরপর থেকে করব। তারপর স্বামীনের হাড় থেকে তোয়ালাটা নিয়ে আলো বলতে থাকে, নিন এবার দরজা বন্ধ করে শুয়ে পড়ুন, আমি আসছি মানে? অবাক হয়ে স্বামীন জানতে চায়। আলো স্বামীনের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তো দাদির কাছে থাকবো বলে এসেছি, এক রাত দাদির ঘরে যাচ্ছি আমি। স্বামীন বাচ্চাদের মতো কাচুমাচু মুখ করে বলে, তো সারাদিন থাকুনি তুমি দাদির কাছে? রাত বিরাতে ওনাকে অসুবিধায় ফেলা দরকার কি? আলো ভীষণ হাসি পাচ্ছে স্বামীনের মুখের অবস্থা দেখে। সে হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তাকে সময় দিয়েছেন আপনি? সারাদিন ফোন দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করে দিয়েছেন। এখন ঘুমান, আমি আসছি। আলো সত্যি সত্যি চলে যায়। স্বামীন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দরজার দিকে, তারপর মুখ ভার করে বিছানায় শুয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে দরজার এপাশে দাঁড়িয়ে আলো শাড়ি আঁচল মুখে চেপে হাসতে থাকে।
মেয়র সাহেবের ভোঁতা হয়ে যাওয়া মুখটা মনে করে বেশ কিছুক্ষণ হেসে নেয়। বেশ হয়েছে, সন্ধ্যা থেকে হাড় জ্বালিয়ে খেয়েছেন, এখন একটু শাস্তি পাক। দীর্ঘ সময় কেটে যায়। স্বামী পাশ ফিরে শুয়ে আছে, ঘরের বাতিটা জ্বলছে, দরজাটা খোলা। কিছুক্ষণ পরে খট করে দরজা বন্ধ করার শব্দ হয়। স্বামী ঘুরে তাকায় না। 2 মিনিট পর আলো এসে তার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। এলে কেন? আলোর দিকে ঘুরে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে জানতে স্বামীন। আলো নরম গলায় বলে, দাদি বউকে পাঠিয়েছে। স্বামীন কোনো কথা বাড়ায় না। আলো কিছুক্ষণ চুপ থেকে বলে, মজা করছিলাম, আমি দাদির ঘরে যাইনি। স্বামী নিশ্চুপ। আলো উঠে বসে বলে, ঠিক আছে, আমি এবার সত্যি সত্যি যাচ্ছি। আলো বিছানা থেকে নেমে পড়তে নিলেই স্বামীন ঘুরে খপ করে আলো হাত টেনে ধরে। আলো স্বামীনের দিকে তাকাতেই স্বামীন আলোকে টেনে নিজের কাছে নিয়ে কপাল কুঁচকে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো কিছু বলার আগেই স্বামীন বলে ওঠে, স্ত্রী হওয়ার নবম সত্য জানো? স্বামীর কোনো কারণে রেগে গেলে তার রাগ ভাঙাতে হয়। রাগ না ভাঙিয়ে চলে যাচ্ছ? আলো চুপ করে কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকে, তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, স্ত্রী হবার এত এত সত্য, স্বামী হওয়ার সত্য নেই? স্বামীদের বুঝি 7 খুন মাপ? বুঝি কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলেই আর কোনো সত্য থাকে না তাদের জন্য? কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে আলোর। স্বামী মৃদু হেসে চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আছে তো, সত্য আছে, তবে স্বামী হবার সত্য একটাই, সেটা হলো সারা জীবন স্ত্রীকে আলগে রাখা। ভালোবাসা, আদর, যত্ন, আহ্লাদে নিজের কাছে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা। মাথায় স্ক্রু ঢিলে হয়ে যাওয়া স্ত্রী ছেড়ে যেতে চাইলেও কখনো তাকে যেতে না দেওয়া। এতটুকু বলে স্বামী থামে, তারপর আবার বলে ওঠে, স্ত্রীকে কখনো বিছানার সৌন্দর্য মনে না করা, বরং স্ত্রীকে বিছানার কোলবালিশ মনে করা। শেষের কথাটা বলে স্বামীন হেসে ফেলে। আলো তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বামীন হাসতে হাসতে আলোকে আলগে নেয়। আলো মিছিমিছি নিজেকে ছাড়িয়ে নিতে চায় এই পাগল লোকটা থেকে। স্বামীন আলোকে আরও আলগে নিয়ে আলোর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, স্ত্রী হওয়ার দশম সত্য জানো আসিয়া? স্বামী যখন ভালোবাসতে চাইবে তখন তাকে ভালোবাসতে দেওয়া, নড়াচড়া না করা। তুমিও করবে না, চুপচাপ থাকো। কথাটি বলে স্বামীন তার বইয়ের কপালে চুমু খায়, তারপর বলে, এই হচ্ছে মেয়র সাহেবের ভালোবাসা, দিয়েছে তার ভালোবাসা আছে আর কপালে।